বন্ধুরা, অবশেষে অগস্তি ভিলার ড্রয়িং রুমে দাদিমার সেই মারাত্মক হার্ট অ্যাটাকের নাটকের পর নিজের ঘরে একা দাঁড়িয়ে চোখের জল ফেলছিল আমাদের মিষ্টি মেয়ে চিকি। কিন্তু ঠিক তখনই সেখানে ফোন কানে দিয়ে হাজির হলো আমাদের হিরো আইনজীবী রাম। আর তখনই ঘটল সব থেকে মিষ্টি এবং ধামাকা টুইস্ট, যে দাদিমা কামিনী দেবী চিকিকে দু চোখে দেখতে পারেন না। সকালে সেই জেদি দাদিমা যখন ওষুধ ও জল ছুতে পর্যন্ত রাজি হচ্ছিলেন না, তখন আমাদের চটপটে চিকি নিজের হাতের জাদু দেখিয়ে কিভাবে দাদিমার মুখ হাঁ করিয়ে ওষুধ গিলিয়ে দিল। দাদাবাবুর সামনে চিকির এই অসাধারণ ট্যালেন্ট দেখে কেমন হলো কুটিল সিয়া আর রতনের অবস্থা। আর বন্ধুরা, মেইন আকর্ষণ তো তখন ঘটল যখন চিকির এই আনন্দ দেখে খুশিতে আত্মহারা হয়ে মাঝরাস্তায় পেছন থেকে চিকিকে শক্ত করে জড়িয়ে ধরল ইংলিশ মিডিয়াম রাম। স্পাইডারের ভয় দেখিয়ে রামের সাথে চিকির সে মিষ্টি রোমান্স আর সিঁড়ি থেকে পড়ে যাওয়ার মুহূর্তে রাম যেভাবে চিকিকে নিজের বুকের মাঝে টেনে নিল, তা দেখে আপনাদেরও চোখ জুড়িয়ে যাবে। কিন্তু সুখের দিন কি এত সহজে সইবে? রান্নাঘরে একা পেয়ে যখন সিয়া আমাদের চিকিকে চাকরানি ভেবে কফি বানাতে বলল এবং অহংকার করে চড় মারার জন্য হাত তুলল, তখন কিভাবে সিয়ার হাত মাঝরাস্তায় খপ করে ধরে নিজের বাঘিনী রূপ দেখালো চিকি। হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সব থেকে প্রিয় সিরিয়াল ভালোবাসি তোমায় এর 138তম পর্বের এক দুর্দান্ত ও মন ছোঁয়া সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজ রাম ও চিকির ভালোবাসা যেমন এক চরম পর্যায়ে পৌঁছাবে, ঠিক তেমনই সিয়ার অহংকার ধুলোয় মিশে যাবে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই চিকি নিজের বেডরুমে একা একা পায়চারি করছে আর অত্যন্ত উদাস মনে বলতে থাকে, হায় ঈশ্বর, এই সংসারে যেখানে সবকিছু ঠিকঠাক হওয়ার কথা ছিল, আজ সিয়ার চক্রান্তের কারণে সেখানে সবকিছু কেমন উল্টোপাল্টা আর ভিন্ন হয়ে গেল। ঠিক তখনই সেখানে ফোনে কথা বলতে বলতে প্রবেশ করে আমাদের হিরো আইনজীবী রামকে দেখেই চিকি তার সেই চেনা সুরে বলে ওঠে, কি গো ইংলিশ মিডিয়াম, দাদিমার শরীর এখন কেমন আছে? ডাক্তারবাবু এসে কি বলে গেলেন? রাম তখন ফোনটা পকেটে রেখে একটু গম্ভীর হয়ে বলে, তেমন কিছু নয় চিকি, আমি ডাক্তারবাবুকে বলে এসেছি যাতে সময় মতো দাদিমার চেক আপ আর সবকিছু যেন ঠিকঠাক করা হয়। চিকি তখন রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আর এই সবকিছুর পেছনে রয়েছে ওই শয়তান সিয়া। কারণ আমি খুব ভালো করেই জানি যে ঘরের ভেতরে বসে সিয়াই এই সমস্ত নাটক আর চক্রান্ত করাচ্ছে। সিয়া যদি কাল মণ্ডপে ওই নোংরা খেলা না খেলতো, তবে আজ দাদিমার এই আশঙ্কাজনক অবস্থা হতোই না। আমার এখন এই ঘরের কোনো কিছুই ভালো লাগছে না ইংলিশ মিডিয়াম। রাম তখন চিকির দুশ্চিন্তা দেখে আলতো করে তার কাঁধে হাত দিয়ে সোফায় বসিয়ে দেয় এবং অত্যন্ত নরম গলায় বলে, আরে চিকি, তুমি এখানে শান্ত হয়ে বসো তো, এত ব্যস্ত বা প্যানিক হওয়ার কিছু নেই। ঠিক তখনই সেখানে হন্তদন্ত হয়ে ছুটে আসে নিধি। নিধি অত্যন্ত কান্নমুখো গলায় বলে, ভাই, তুই তো জানিস সকালে দাদিমা কতটা জেদ ধরে বসে আছে। সে সকাল থেকে মুখে একটা দানাও কাটেনি, এমনকি ডাক্তারবাবুর দেওয়া জরুরি ওষুধও খাচ্ছে না। তুই প্লিজ একটু দাদিমার রুমে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে ওষুধটা খাইয়ে দে না। ভাই, ডাক্তারবাবু কিন্তু কড়াভাবে বলে গেছেন যে সময় মতো ওষুধ না খেলে দাদিমা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। নিধির মুখে এই কথা শুনে রাম মুখ ফিরিয়ে নিয়ে কড়া গলায় বলে ওঠে, না নিধি, আমি যেতে পারবো না। দাদিমা তো আমার কোনো কথাই শোনে না, সে যা খুশি করুক, আমি ওখানে যাব না। রামের এই অসহায়তা দেখে আমাদের লক্ষ্মী মেয়ে চিকি এক ঝটকায় দাঁড়িয়ে পড়ে বলে, তোমাদের দুজনের এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, দাদিমাকে ওষুধ খাওয়াতে হবে তো যাও, আমি গিয়ে দাদিমার মুখে ওষুধ খাইয়ে দিচ্ছি। চিকির মুখে এই চ্যালেঞ্জ শুনে রাম আর নিধি দুজনেই পুরো হাঁ হয়ে অবাক চোখে চিকির দিকে তাকিয়ে থাকে। তারা ভাবছে যে দাদিমা চিকিকে দু চোখে দেখতে পারে না, সে কি না যাবে ওষুধ খাওয়াতে? চিকি তখন হেসে বলে, কি হলো, তোমরা দুজনে আমাকে এভাবে হাঁ করে দেখছো কেন বলো তো? শোনো, জেদি রোগীকে কিভাবে ওষুধ খাওয়াতে হয় সেটা এই চিকি খুব ভালো করেই জানে। আমাদের ওদিকের গ্রামে কেউ যদি ওষুধ খেতে না চাইতো, আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে বা হাতের কামালে ওষুধ গিলিয়ে দিতাম। রাম তখন একটু মজা করে বলে, আরে রাখো তো, এটা তো আর তোমার গ্রামের কোনো মগের মুল্লুক না যে তোমার বা হাতের কাজ বললেই হয়ে গেল। দাদিমা কামিনী দেবী খুবই জেদি, তোমার এমন কি ট্যালেন্ট আছে যে তুমি দাদিমাকে ওষুধ খাওয়াবে? চিকি তখন কোমরে হাত দিয়ে বলে, তাহলে তুমি নিজেই দেখে নাও উকিল বাবু, আমি এখনই যাচ্ছি আর আমার এই অসাধারণ ট্যালেন্ট দিয়ে দাদিমাকে ওষুধ খাইয়ে তবেই ছাড়ছি। নিধি তখন চিকিকে আটকাতে গেলে চিকি হাত উঁচিয়ে বলে, না নিধি, তুমি একদম বাধা দিও না। এই ইংলিশ মিডিয়াম আমার ট্যালেন্ট নিয়ে কথা বলেছে, আজ আমি দেখিয়ে দেবো এই চিকি কি করতে পারে। এই বলে চিকি ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে যায়। নিধি তখন রামের পাশে এসে বলে, ভাই, এবার কি হবে? রাম তখন হেসে মাথা নেড়ে বলে, আর কি হবে, দাদিমা দেখবি চিকির হাতের এক পয়েন্টটা পানি পর্যন্ত খাবে না, উল্টো বাড়ি
মাথায় করবে। নিধিও তখন সায় দিয়ে বলে, হ্যাঁ ভাই, ভাবির বড় বড় ডায়লগ আজকেই শেষ হয়ে যাবে। দৃশ্যপট বদলে এবার আমরা চলে আসি দাদিমার বেডরুমে, যেখানে দাদিমা কামিনী দেবী চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছেন আর পাশে বসে দাদাবাবু খবরের কাগজ পড়ছেন। ঠিক তখনই এক হাতে ওষুধের বাটি আর অন্য হাতে জলের গ্লাস নিয়ে দাদিমার ঘরে এন্ট্রি নেয় আমাদের চটপটে চিকি। চিকি দাদিমার পাশে গিয়ে অত্যন্ত মিষ্টি গলায় বলে, দাদিমা, আপনার সকালের ওষুধটা নিয়ে এসেছি, খেয়ে নিন। চিকির গলার আওয়াজ শোনা মাত্রই দাদিমা চোখ বড় বড় করে এক ঝটকায় উঠে বসেন এবং অত্যন্ত বিষাক্ত গলায় বলতে থাকেন, কি তোর এত বড় সাহস যে তুই আমার ঘরে এসেছিস? তোর হাতের ওষুধ খাওয়া তো দূরের কথা, আমি বিষ খেয়ে মরে যাব, তবুও তোর মতো একটা অনাথ মেয়ের হাতের কিচ্ছু খাবো না আমি, দূর হয়ে যা আমার সামনে থেকে। চিকি তখন একটু রাগ না করে হেসে বলে, আরে দাদিমা, আপনি যদি আমার হাতের ওষুধ না খান তবে এই চিকি বিন্দুমাত্র মাইন্ড করবে না, কিন্তু এই মেডিসিন বা বড়ি তো আর আমি নিজের হাতে বানাইনি, এটা তো ডাক্তারবাবু আপনার ভালোর জন্যই দিয়েছেন, দয়া করে খেয়ে নিন না। দাদিমা তখন রেগে বিছানা থেকে নামতে গেলে আবার তার বুকে পিঠে ব্যথা শুরু হয়ে যায়। দাদিমা ব্যথায় কুকড়ে গিয়ে বলেন, দেখ চিকি, তুই যদি সত্যি আমার ভালো চাস তবে এই রুম থেকে এখনই বিদায় হ, আমি কোনো ওষুধ খাবো না, আমি এমনি এমনি ঠিক হয়ে যাব। দাদিমার এই অন্যায় আচরণ দেখে দাদাবাবু খবরের কাগজটা রেখে সোফা থেকে উঠে আসেন। তিনি দাদিমার সামনে এসে রেগে গিয়ে বলেন, আরে কামিনী, কিছুটা তো লজ্জা শরম রাখ হয়ে, সকাল সকাল একটা মিষ্টি মেয়ে তোমার জন্য নিজের হাতে ওষুধ নিয়ে এসেছে আর তুমি তার সাথে কেমন ছোট লোকের মতো আচরণ করছো বলো তো? ভালোই ভালোই ওষুধটা খেয়ে নাও কামিনী। দাদাবাবু তখন চিকির দিকে তাকিয়ে হেসে বলেন, বৌমা, তুমি ওসব কথা কান দিও না, তুমি জলদি ওষুধের বড়ি খোলো আর তোমার দাদিমাকে খাইয়ে দাও। কিন্তু দাদিমা মুখ ঘুরিয়ে নিয়ে বলেন, না, কোনো বড়ি খুলবে না, আমি খাবো না। দাদাবাবু তখন মজা করে হেসে বলেন, আরে বাহ কামিনী, তোমার অভিনয়ের তারিফ করতে হয়। হ্যাঁ, তুমি ওষুধ না খেলে কি আমি অসুস্থ হব? নাটক বন্ধ করো আর ওষুধ খাও। ঠিক তখনই সুযোগ বুঝে চিকি এক মস্ত বড় চাল চেলে দাদাবাবুকে উদ্দেশ্য করে বলে ওঠে, দাদাবাবু, আমার তো মনে হচ্ছে দাদিমা আসলে মিছে মিছেই রাগ দেখাচ্ছেন, আসলে মনে মনে হয়তো উনি আমাকে এই বাড়ির বড় বউ বলে মেনেই নিয়েছেন, তাই না দাদাবাবু? দাদাবাবু চিকির এই রসিকতা বুঝতে পেরে তাল মিলিয়ে বলেন, আচ্ছা তাই নাকি? আরে বাবারে, এটা তো খুব ভালো কথা। দাদাবাবুর মুখে এই কথা শুনে দাদিমা কামিনী দেবী ঢেলে দেয়। দাদিমা কিছু বোঝার আগেই ঢোক গিলে ওষুধটা খেয়ে ফেলেন। দাদাবাবু চিকির এই দুর্দান্ত বুদ্ধি দেখে হা হা করে হাসতে থাকেন আর বলেন, বাহ কামিনী, দেখেছো, এই মেয়েটার নামই হচ্ছে চিকি, কত সুন্দর করে কথা বলতে বলতেই তোমাকে ওষুধ খাইয়ে দিল। দাদাবাবু তখন একটু আবেগঘন হয়ে দাদিমাকে বলেন, কামিনী, একটা কথা বলবো, আজ চিকির এই ওষুধ খাওয়ানোর ধরন দেখে আমার হঠাৎ সেই জানকির কথা মনে পড়ে গেল। জানকিও তোমাকে ঠিক এভাবেই ভালোবেসে জোর করে ওষুধ খাইয়ে দিত, মনে আছে তোমার? দাদাবাবুর মুখে সেই পুরনো স্মৃতির কথা শুনে অহংকারী দাদিমা কামিনী দেবী হঠাৎ করেই অত্যন্ত ইমোশনাল বা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখের কোণটা ভিজে ওঠে। তবে নিজের অহংকার ধরে রাখতে দাদিমা চিকির দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে, ওষুধ তো খেয়ে নিয়েছি, এবার তুই এখান থেকে যা তো। চিকি তখন এক মিষ্টি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু বন্ধুরা, ড্রামা তো এখন বাকি। দাদিমার রুমের ঠিক পাশেই করিডোরের আড়ালে লুকিয়ে এই পুরো দৃশ্যটা দেখছিল কুটিল সিয়া আর রতন। রতন তখন ভয়ে এবং অবাক হয়ে সিয়াকে বলে, সিয়া, তুমি দেখেছো এই জাদুকর চিকি কি কাণ্ডটাই না করলো, যে দাদিমা কাউকে পাত্তা দেয় না তাকে কেমন জাদুর মতো কথা শুনিয়ে ওষুধ খাইয়ে দিল, এই মেয়ে তো মারাত্মক। সিয়া তখন হিংসায় দাঁত কিটমিট করে মুখ বাঁকিয়ে বলে, এই চিকি বড্ড বেশি উড়ছে, আমাকে এখন জলদি ওই জেলের শ্যামকে চিরতরের জন্য কিছু একটা করতে হবে, যাতে ও কোনো দিন আর জ্ঞান ফিরে না পায়। ওদিকে চিকি করিডোর দিয়ে হেঁটে আসতে আসতে মনে মনে অত্যন্ত খুশিতে নাচতে থাকে আর বলে, আজ যখন আমার ইংলিশ মিডিয়াম জানতে পারবে যে আমি দাদিমাকে অধুষ খাইয়ে এসেছি, তখন ও ঠিকই মেনে নিতে বাধ্য হবে যে এই চিকির ট্যালেন্ট সত্যি অসাধারণ ও অতুলনীয়। তারপর থেকে আমি যা বলবো ও চুপচাপ তাই মানবে, সবসময় খালি বকবক করতে না, আজ দেখিয়ে দিয়েছি আমি কি জিনিস। ঠিক তখনই পেছন থেকে ভারী গলার আওয়াজ আসে। চিকি চিকি এদিক ওদিক তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না। সে ভাবলো হয়তো ভুল শুনেছে, কিন্তু ঠিক তখনই হুট করে পেছন থেকে এসে রাম দুহাতে চিকির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে। চিকি আচমকা রামের এই আলিঙ্গন দেখে পুরো অবাক আর স্তব্ধ হয়ে যায়। তাদের দুজনের মধ্যে এক অত্যন্ত গভীর, পবিত্র ও রোমান্টিক ভালোবাসার মুহূর্ত তৈরি হয়। চিকি তখন লজ্জা পেয়ে চোখ বড় বড় করে বলে, আরে কি হলো উকিল বাবু, এভাবে মাঝ রাস্তায় সবার সামনে জড়িয়ে ধরলে কেন বলো তো, ছাড়ো, কেউ দেখে ফেলবে। রাম তখন চিকির চোখের দিকে তাকিয়ে অত্যন্ত
আবেগ ভরা গলায় বলে, তুমি যে দাদিমাকে ওভাবে ওষুধ খাইয়ে দিয়েছো চিকি, শুধু সেটার জন্য। যদি আজ দাদিমা ওষুধ না খেত তবে ডাক্তারবাবু বলেছিলেন ওনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত। দৃশ্যপট বদলে এবার আমরা চলে আসি অগস্তি ভিলার রান্নাঘরে, যেখানে আমাদের মিষ্টি মেয়ে চিকি মনীষুকে সবার জন্য কিছু একটা স্পেশাল রান্না করতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে বিষাক্ত সাপের মতো ফোঁস করতে করতে প্রবেশ করে শয়তান। সিয়া সিয়া কিচেনের দরজায় দাঁড়িয়ে হাততালি দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, ওহো, কি খবর চিকি ম্যাডাম, তুমি দেখি সকাল সকাল দাদিমার সেবা যত্ন করে এই বাড়ির সবার সামনে ভালোই বড় একটা ড্রামা আর নাটক শুরু করেছ ও দাদিমার মন জয় করার জন্য। চিকি তখন অত্যন্ত শান্ত ও কড়া গলায় জবাব দেয়, শোনো সিয়া, আমি এখানে কোনো রকম নাটক বা ড্রামা করতে আসিনি। আমি এই পরিবারের একজন সদস্য হিসেবে সবার একটু উপকার করতে চাচ্ছি, এইটুকুই। সিয়া তখন মুখ বাঁকিয়ে অহংকার নিয়ে বলে, ও তাই নাকি, খুব তো উপকারের ভূত মাথায় চেপেছে। তাহলে এক কাজ কর, আমাকে একটু জলদি গরম জল করে দে তো। চিকি তখন কোনো কথা না বাড়িয়ে সিয়ার জন্য গ্যাসে গরম জল বসিয়ে দেয়। সিয়া তখন চিকি কানের কাছে এসে বলে, আচ্ছা চিকি, তোর কি রান্নাঘরে বসে সকাল সাত চাকরানির মতো কাজ করতে খুব ভালো লাগে? সিয়ার এই নোংরা কথার পিঠে আমাদের বাঘিনী চিকি সিয়ার চোখের দিকে চোখ রেখে সিংহের মতো গর্জে উঠে বলে, হ্যাঁ সিয়া, আমি এই ঘরের ছোট বড় সব কাজ নিজের মনে করতে পারি, কারণ আমি হচ্ছি এই অগস্তি ভিলার একমাত্র আইনত আসল বড় বউ। আর তুই কে সিয়া? তুই তো হচ্ছিস একটা বাইরের উটকো শয়তান আর কুটিল মেয়ে। আমাদের মতো এমন ভালোবেসে এই পরিবারের জন্য কাজ করতে পারবি? চিকির মুখ থেকে নিজেকে উটকো শয়তান শব্দটা শোনা মাত্রই সিয়ার আগে অন্ধ হয়ে যায়। সে নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে এই চিকি বলে এক মস্ত বড় চড় মারার জন্য চিকির মুখের দিকে হাত তোলে। কিন্তু আমাদের বাঘিনী চিকি মোটেও দমে যাওয়ার পাত্রী নয়। সে এক ঝটকায় মাঝ রাস্তাতেই সিয়ার সেই চড় মারা হাতটা খপ করে শক্ত করে ধরে ফেলে এবং সিয়ার চোখের দিকে তাকিয়ে নিজের রুদ্ররূপ দেখায়। আর এভাবেই এক চরম ধামাকার সাসপেন্সের মাঝে শেষ হয় আজকের এই পর্ব। বন্ধুরা, চিকি তো সিয়ার চরের হাত মাঝ রাস্তাতেই ধরে ফেলল, কিন্তু এবার আমাদের মনে কিছু মস্ত বড় প্রশ্ন উঁকি দিচ্ছে। রান্নাঘরের এই ঝগড়ার পর সিয়া কি এবার চিকির বিরুদ্ধে অন্য কোনো নতুন নোংরা চক্রান্ত শুরু করবে? ওদিকে জেলের খলনায়ক শ্যামের অবস্থা কেমন? সে কি দিনের মধ্যে জ্ঞান ফিরে পেয়ে সিয়ার নাম সবার সামনে বলতে পারবে? আপনাদের কি মনে হয়? জলদি জলদি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।